হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শুরু করেছি সকাল 6:25 থেকে। ফজর নামাজ শেষ করে বারান্দায় বের হয়েছে। খুবই সুন্দর লাগছিল। এদের সাথে একটু শেয়ার করে নিলাম। সাথে একটা সুন্দর রোস্ট রান্না করেছি। দেখতে থাকেন রোস্ট রান্না কীভাবে করেছি এবং দেখেন সকলের স্নিগ্ধতা, কুয়াশাচ্ছন্ন সকাল, সবাই নামাজ পড়ে চলে আসছিল। এই তো আমাদের গ্রাম কম বেশি সবাই নামাজ পড়ে। সকালে নামাজে আজান দেওয়ার পর সবাইকে ডাকা হয়। কখনো যদি সুযোগ হয় আপনাদের শোনানোর চেষ্টা করব। দেখেন চারদিকে কি কুয়াশা, অনেক কুয়াশা পড়েছিল। তবে আজকের দিনটা একটু কমেছিল। এতে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। যদিও আমি সব কিছু রান্না করি না, কিন্তু আমার ভাই চেয়েছিল আমার হাতের রোস্ট রান্না খাবে। এর আগে আমি আপনাদের সাথে একটা রোস্ট রান্নার ভিডিও শেয়ার করেছি। তো তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা নিয়ে নিচ্ছি। গরম তেলে একটু পেঁয়াজটা ভাজা হয়ে আসতে গরম মশলা অ্যাড করে নেব। আমি বেশি গরম মশলা পছন্দ করি না, তাই আমি খুব কম ইউজ করি। যার যেভাবে পছন্দ এভাবে অ্যাড করে নেবেন। তারপর আমি একটু হালকা ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পর মুরগির গোস্তগুলো আগেই ধোয়া ছিল, ভালো করে পানি চিপে ফেলে সবগুলো মুরগির গোস্ত দিয়ে নেড়ে নেব। গোস্তগুলো ভালো করে নিয়ে যখন পানিটা এখানে আস্তে আস্তে মুরগির গোস্ত পানিটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। পানিটা মুরগির গোস্ত না চেতে থাকলে গোস্তটা পানিটা শুকিয়ে তেল ভাজা করে নেব। ভাজা হয়ে আসবে। আমি এভাবেই করি, কীভাবে করে জানি না। সকলে কাদের বাসায় কীভাবে খাওয়া হয় আমাকে প্লিজ জানাবেন। তারপর যখন গোস্তটা হালকা ভাজা হবে, আমি গোস্তে আলু দিই। সেহেতু নতুন আলু দিলে ভালোই লাগবে। সাথে একটু লবণ দিয়ে দিই। এটা আমার রান্নার নিয়ম। আমি রান্না করার সময় গোস্ত আর সবজি যখন দিই তখন লবণটার সাথে অ্যাড করে নিই, যাতে পানিটা বের হয়ে যায়, লবণটা ভালো হয়ে যায়। লবণের স্বাদটা যাতে ভালো হয়ে যায় তারপর দিয়ে দিলাম বাদাম বাটা। তারপর দিয়ে দেবো সাথে আদা রসুনের পেস্ট। আমার নির্দিষ্ট পরিমাণ নেই, হয়তো চামচ হিসাব করলে 2 চামচ হতে পারে, এরকম পরিমাণে। তারপর আদা রসুন বাটা এবং বাদাম বাটাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নেব, ভালো করে ভেজে নেব, যাতে করে আদা রসুন বাটার গন্ধটা আমাদের তরকারি রান্না হওয়ার পরে নাকে না আসে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়ো। কেউ কালার করার জন্য দিতে পারেন, কিন্তু আমরা কালার করানোর জন্য এবং ঝালটা পছন্দ করি, তাই 2 চামচ ধনিয়া গুঁড়া, একটু পরিমাণ মতো সামান্য 1 চামচ পরিমাণ সস ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেবেন যাতে করে মশলার গন্ধগুলো না আসে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিছু সামান্য পানি অ্যাড করে দেবো। এমনিতে ভাজা হওয়ার পর গোস্ত এবং আলু দুইটি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। পানিটা ওরকম পরিমাণ করে দেবেন। সাথে কয়েকটা কাঁচামরিচ দেবেন। কাঁচামরিচের ফ্লেভারটা খুবই স্বাদ লাগে, ভালো লাগে। কাঁচামরিচের ফ্লেভারটা অন্যরকম স্বাদ। তখন আমরা তরকারি নিয়ে খাবো। কাঁচামরিচটা হালকা ঢলে নিলে দেখেন গ্রেভিটা কত সুন্দর। তরকারির কালারটা কিন্তু আসলে এরকম আসছে। দেখেন কষানোর পর পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর যখন হয়ে যাবে, ঢাকনাটা খোলার পর এখন টক করছে তরকারি। দেখতে যতটা সুন্দর লেগেছে, আশা করি খেতে ততটাই মজা হবে। কারণ তরকারিটা আমার ভাইয়ের জন্য রান্না করা হয়েছে। ভাইয়ের বউ ওরা খাবে। জানি না কীরকম হয়েছে, হয়তো খাওয়ার পর জানাবে।
কিন্তু আপনাদের সাথে আমি আগে শেয়ার করে দিলাম। তরকারিটা হয়ে আসলে আমি এখানে লাস্ট অ্যাড করে নিব 1 চা চামচের মতো ঘি। কারণ রোস্টে ঘি না দিলে ভালোই লাগে না। এটা অপশনাল, যাদের আছে দেয়, যাদের নাই স্কিপ করতে পারেন। বাট আমার ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিই। এই তো আমার রোস্ট রান্না শেষ। দেখেন কীভাবে কি সুন্দর করে কালারটা খুবই সুন্দর আসছে। আপনার এটা ইচ্ছা করলে পোলাওর সাথে বা ভাতের সাথেও খেতে পারবেন। যেহেতু আমরা ভাতের সাথে খাবো তাই ঝোলটা একটু বেশি রাখা হয়েছে। যদি পোলাওর সাথে খেতাম তাহলে ঝোলটা একটু শুকিয়ে নিতাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।